সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি ও নির্বাচন বিষয়ে মোটা দাগে বিভেদ থাকার পরও নির্বাচনী দৌড় শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। তাদের রাজনৈতিক কর্মসূচি ও তৎপরতাকে কেন্দ্র করে জনপ্রিয়তার প্যারামিটারেও ওঠানামা স্পষ্ট। তারই প্রতিফলন দেখা গেছে ইনোভেশন কনসাল্টিং পরিচালিত একটি জরিপে। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে ভোটে কে লাভবান হবে তা নিয়েও চলছে বিশ্লেষণ। বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য দলগুলোর অবস্থান সহ সাম্প্রতিক ঘটনা প্রবাহের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় জরিপে জনগণের নির্বাচন ভাবনা। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল, এবং মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। দর্শক, আপনারাও আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। নিউ ইয়র্কে নৈশভোজে ডক্টর ইউনূস ও ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ। ফেব্রুয়ারিতে নির্বাচন, মার্কিন প্রেসিডেন্টকে জানালেন প্রধান উপদেষ্টা। ঢাকা সফরের আমন্ত্রণ। জুলাই আন্দোলনে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। ইনু, তাপস, মাকসুদ কামালের সঙ্গে ফোনালাপের ফরেনসিক পরীক্ষায় প্রমাণ। ট্রাইব্যুনালে সাক্ষ্য বিশেষ তদন্ত কর্মকর্তার। 41% ভোট নিয়ে সরকার গঠনের বেশি সম্ভাবনা বিএনপির। জামায়াতের সমর্থন 30, আওয়ামী লীগের 19, এনসিপির 4 ভাগ। 10,000 মানুষের মতামত নিয়ে ইনোভেশন এর জরিপ। ডেঙ্গুতে প্রাণ গেল আরও 5 জনের। মশা থেকে বাঁচতে কয়েল জ্বালিয়ে উল্টো স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। শ্বাসকষ্ট সহ নানা রোগের শঙ্কা। মশারি ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। এবং টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ আরেক ফায়ার ফাইটার নুরুল হুদার মৃত্যু। শামীমকে নেত্রকোনায় দাফন। ফায়ার সার্ভিসের গার্ড অব অনার। শোকস্তব্ধ স্বজন ও এলাকাবাসী। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি জরিপে জনগণের নির্বাচন ভাবনা। মাহবুব আজিজ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আজকে নিশ্চয়ই জরিপটি দেখেছেন আপনি, এবং সেই জরিপটিতে বলা হয়েছে তারা 10,413 জন বিভিন্ন বয়সী ভোটারের উপর জরিপটি চালানো হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 4,721 জন উত্তরদাতা ভোট দেওয়ার ক্ষেত্রে নিজেদের পছন্দের দলের কথা প্রকাশ করেছেন। এতে দেখা গেছে ভোট দেওয়ার ক্ষেত্রে 41.30% উত্তরদাতা পছন্দের দল হচ্ছে বিএনপি। জামায়াত ইসলামীকে পছন্দ করেছে 30.30% উত্তরদাতা। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে পছন্দ করেছে 4.10% উত্তরদাতা। এখন প্রশ্নটি হচ্ছে যে নির্বাচনকে সামনে রেখে নানা রকম জরিপ আসছে। এর আগে সানেমের জরিপটাও আমরা দেখেছি। এই ইনোভেশন কনসাল্টিংয়ের যে জরিপটি, এতে তাদের যে অবস্থান, তারা যে প্রকাশ করেছে ফলাফল, মাঠের পরিস্থিতি কি তাই বলছে কিনা? ধন্যবাদ, শুভেচ্ছা। আসলে এই যে জরিপ, এটা বোধহয় 2-1 দিন আগে প্রেস সচিবের পাশে বসে যেই জরিপটি সম্প্রচার করা হলো, তাই তো আজকে খবরে বোধহয় হলো, যতটুকু আমি মনে করতে পারছি। তো একটি সরকারের প্রেস সচিবকে পাশে নিয়ে জরিপের ফলাফল দেওয়া হচ্ছে। না, এটি তো আজকে দিয়েছে। আজকে এটি গতকালকে আরেকটা সংস্থা দিয়েছে। এইটাই না, না না, এটা না, এটা আলাদা। আচ্ছা, ওটাতেও কিন্তু 10,000-ই ছিল। এই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে কিরকম ছিল এটা। হ্যাঁ, 10,000 শতকরাটা মনে নাই, কিন্তু আমার কথা বলবার যেই পয়েন্টটি হচ্ছে 18 কোটি মানুষের একটি দেশের 10,000 মানুষের উপরে জরিপ নিয়ে একটি জাতীয় সংবাদ করে ফেলা এবং সেটি ফলাও করে প্রচারের উদ্দেশ্যটা কি হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমার 1 নম্বর পয়েন্ট। আপনি কয় শতাংশ মানুষ হয়? 10,000 মানুষ 18 কোটি মানুষের মধ্যে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এরা কোন গ্রুপের, কোন শ্রেণীর, কোন পেশার, এই সব বিষয়গুলো কি করে বাছাই করা হলো। আরেকটা ব্যাপার হচ্ছে, ধরেন আসলে আওয়ামী লীগ আমলে আমরা যে জরিপগুলো দেখেছি, আমরা দেখেছি শনৈ শনৈ উন্নতির কথা, অর্থনীতির কি সমস্ত উন্নয়নের সূচক আমাদের সামনে, এক ধরনের শস্য ফুল আমাদের চোখের সামনে কিন্তু মেলে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। সেগুলোর ভেতরের যে শূন্য গর্ভ, ফাঁকা যে অবস্থা, সেটা কিন্তু ওই সরকার পতনের সাথে সাথে আমাদের সামনে স্পষ্ট হয়েছে। কাজে সরকার প্রভাবিত যে সমস্ত জরিপ,
অথবা সরকারের আনুকূল্য পাওয়ার জন্য যে সমস্ত জরিপ, সেগুলো নিয়ে সন্দেহ করবার যথেষ্ট কারণ আছে। এখন প্রশ্ন উঠতে পারে, এটা আনুকূল্য আপনি বুঝলেন কি করে? হ্যাঁ, বুঝলাম এই কারণে যে এই ধরনের জরিপ এখন যখন করা হচ্ছে, আপনি করবার আগে কিছু হয়তো অংশীজনদের সাথে বসে আলাপ আলোচনাটা করাটাও বেশি জরুরি ছিল। হুম। আমরা দেখেছি যে যেই প্রেস সচিবের পাশে বসে যেই জরিপের কথাটি বলা হলো, সেখানেও কিন্তু ৭৮% মানুষ সরকারের পক্ষে আস্থা প্রকাশ করছে, সন্তুষ্টি প্রকাশ করছে বলে ওই জরিপে বলা হলো। এই সরকারের এই সমস্ত কাজ কিন্তু আমরা আওয়ামী লীগ আমলে খুব দেখে অভ্যস্ত। এখনো দেখলাম ৭৮% মানুষ তারা বলছে যে এই সরকার খুব ভালো কাজ করছে, আস্থাশীল। বাস্তবতা কি তাই বলে আসলে? এবং এই যে আজকে একটু আগে একটা ভিডিওতে দেখলাম কিছু লেখক বা যারা অ্যাক্টিভিস্ট, তারা একটি ভিডিও শেয়ার করছেন যে এক প্রবীণ বাউল তার লম্বা চুল দাড়ি নিয়ে একটি গ্রামের একটি বাজারে তাকে ধরেছেন, কয়েকজন ধরে তার চুল কেটে দিচ্ছেন, মাথা মস্তক মুন্ডন করছেন, সেটা আপনার ভিডিওতে আসছে। এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এটা একটি ছোট্ট উদাহরণ মাত্র। এই আপনার থানা বা হাজতে যে ডিম ছোড়া, যেটা এখন নিউ ইয়র্কেও দেখলাম আওয়ামী লীগ ছুটছে, এই ডিম কি কদিন আগে ঢাকায় ছোড়া হয়নি? যারা আওয়ামী লীগের নেতা মন্ত্রী ছিল তাদের গায়ে ছোড়া হয়েছে। ডিম ছোড়া এবং অশ্লীল গালিগালাজ, সেটা যেই করুক, আওয়ামী লীগ করুক আর এনসিপির কর্মীরা করুক অথবা নির্দলীয়রাই করুক, খারাপ কাজ কিন্তু খারাপ কাজই। আপনি নিউ ইয়র্কের আওয়ামী লীগ ডিম ছড়েছে, ওটা খুব খারাপ। আর ঢাকার থানায় যখন ছোড়া হলো ইয়েতে আদালতে, সেটা কি ভালো? আপনি যারা খারাপ কাজ করেছে, আওয়ামী লীগের নেতা বলেন, কর্মী বলেন, যারা, নিশ্চয়ই এইগুলা বিচারের আওতায় আনতে হবে। কিন্তু বিচারের পরিস্থিতিটা যদি নিজের হাতে তুলে নেওয়া হয়, তাহলে কি আর সভ্যতা বলে কিছু থাকে? নিজের হাতে যখন আমরা আইন তুলে নেব, তখন কিন্তু সভ্যতা বিপর্যস্ত হয়। এই আইন তুলে নেবার ঘটনা কিন্তু বারবারই ঘটেছে, অন্তত গত 1 বছরে অনেকবার ঘটেছে। তো সেই ক্ষেত্রে সচেতন নাগরিকরা ৭৮% মানুষ আপনার সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট, এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি না। যেমন মনে করি না এই যে আজকের যেই জরিপে আপনি বললেন ৪১% বিএনপি, ৩০% জামাত, 4% এনসিপি। আমার কাছে মনে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় পজিশনের যেই শতাংশ হারটা, এটা এক ধরনের মানে একটা সুস্বপ্ন স্থাপন করে দেওয়া হচ্ছে যে এরকম একটা পরিস্থিতি হলে হয়তো শুভ হবে, চিকেন ব্যালেন্সের মতো করে দিয়ে করা হয়েছে। জি পাভেল ভাই, যেই জরিপটি নিয়ে কথা হচ্ছে, যেটি যদিও মাহবুব আজিজ ভাই বলছিলেন যে এই জরিপের আসলে উদ্দেশ্যটা কি, সেটি নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন। আর 41.30% উত্তরদাতা বিএনপিকে পছন্দ করে। আপনারা কি এই জরিপে মনে করছেন যে প্রকৃত চিত্র তো উঠে এসেছে? ধন্যবাদ। প্রথমে আমি একটা জায়গায় মাহবুব ভাইয়ের একটা কথার একটু রেসপন্স করি। আসলে 18 কোটি মানুষের দেশে 10,000 স্যাম্পলটা যথেষ্ট, স্যাম্পল সাইজটা সঠিক কিনা। আমি একজন বিজ্ঞানের ছাত্র এবং আমার কেয়ারে অনেককেই থিসিস করতে হয়, ফলে গবেষণার পদ্ধতি সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে। স্যাম্পলটা যদি সঠিকভাবে নির্বাচন করা হয়, এবং সেক্ষেত্রে 18 কোটি মানুষের জন্য 10,000 স্যাম্পলকে খুব ছোট বলা যাবে না। আর এটা প্রতিনিধিত্বশীল কিনা সে প্রশ্ন যে কেউ তুলতে পারে। এটা তো যে কোনো একটা রিসার্চ যারা করেন, গবেষণার প্রেক্ষিতে যে জরিপের ফলাফল যারা দিয়েছেন, তারা এই প্রশ্নের সম্মুখীন হলে তাদেরকে যদি বলা হতো যে আপনার কী মেথোডোলজি বা কী প্রক্রিয়ায় আপনি এই জরিপটি সম্পন্ন করেছেন, আপনার স্যাম্পল নির্ধারণের পদ্ধতি কী ছিল, এই স্যাম্পল সাইজটা আপনি কীভাবে নির্ধারণ করলেন, আপনার গ্রামে কতটুকু নিয়েছেন, শহরে কতটুকু নিয়েছেন, বা বিভিন্ন শ্রেণী বর্গের প্রতিনিধিত্ব এখানে আছে কিনা, সে প্রশ্ন তোলাই যায়, সেটি সঙ্গত। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা বিগত সময়গুলোতে যখন বাংলাদেশে ভোটের যে চালচিত্র, নির্বাচনের যে চালচিত্রগুলো দেখেছি, যেটা এটা বোধহয় সেখানে সেটা প্রতিভাত হয় না আর কি। সর্বশেষ যদি আমরা 2008 সালের নির্বাচনটাকেও যদি বেঞ্চমার্ক হিসেবে নিই, তো সেই জায়গাতেও কিন্তু বিএনপির জনসমর্থনের সংখ্যা এই সংখ্যার খুব বেশি দূরে ছিল না। বরং বলতে পারি যে জামায়াতে ইসলামের ক্ষেত্রে যে সংখ্যাটা দেখানো হচ্ছে, সেই সংখ্যাটি কিন্তু বরং বলা যেতে পারে অতি উল্লম্ফন। কারণ সেই সময় তাদের সমর্থনের জায়গাটা ছিল 4% একটু সামান্য একটু বেশি। তো ফলে আমার মনে হয় যে কোনো একটা জিনিস নিয়ে আমরা এখনই বেশি উচ্চকিত না হই। ভোটের নির্বাচনের এখন অনেক সময় বাকি আছে।
আর নির্বাচনের এবারে নির্বাচনটা একটা ভিন্ন ধরনের নির্বাচন হবে, কারণ সেখানে জনমতের প্রতিফলন হবে অনেকগুলো বিষয় নিয়ে। কোন দল জনগণের প্রত্যাশা পূরণ কিভাবে করতে পারেন, বিগত প্রায় 1.5 যুগ ধরে মানুষ ভোটাধিকার বঞ্চিত রয়েছে, ফলে যে দলের সঠিক কর্মসূচি রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ শুধুমাত্র আমরা স্বপ্ন দেখানোর কথাগুলো শুধুমাত্র বলবো যে আমরা এটা প্রতিষ্ঠিত করতে চাই, তার চাইতে বড় যদি আর সুনির্দিষ্ট কর্মসূচি থাকে এবং সেই কর্মসূচি বাস্তবায়ন করবার জন্য যদি সুপরিকল্পনা যদি কোনো একটা দলের থাকে, তাহলে মনে হয় যে সেটি গ্রহণযোগ্যতার দিক দিয়ে যাবে। যেমন বিএনপির ব্যাপারে আমি বলতে পারি যে তাদের 31 দফা কর্মসূচি রয়েছে, যেটিকে তারা নির্বাচনী ম্যানিফেস্টো বলেই বলছে আর কি, এবং যেটা তার দীর্ঘদিন আগে থেকে প্রকাশ করেছে, এবং সেটির বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কেও তাদের কিছু কিছু মাঠের কাজ আছে, তাদের কিছু হোমওয়ার্ক আছে, এবং সেটা বিভিন্ন সময় তারা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে বা বিভিন্ন জায়গাতে প্রকাশ করার চেষ্টা করেছে। তো ফলে আমার মনে হয় যে সেই ব্যাপারটি আগামী নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ আগামী নির্বাচনে কিন্তু অংশীজনের বিভিন্ন রকম বিভাজন রয়েছে। তরুণ প্রজন্ম রয়েছেন প্রায় 3.5 কোটির বেশি, যারা কোনোবারই ভোট দেননি। আবার প্রবীণ জনগণ রয়েছেন, আবার মধ্যবয়সী জনগোষ্ঠী রয়েছে। তো ফলে সকলের চাহিদা পূরণ করবার মতন করে বা তাদের প্রত্যাশা পূরণ করার মতন করে যারা বাংলাদেশ বিনির্মাণ করার পরিকল্পনা নিয়ে মানুষের কাছে যাবে, নির্বাচনের ফলাফলটা তাদের পক্ষে যাবে। সুতরাং জরিপের ব্যাপারটাকে আমরা হয়তো এই মুহূর্তে খুব একটা বেশি প্রাধান্য দিতে নাও পারি। জি, মাহবুব ভাই, আমরা যেহেতু আলোচনার বিষয় আজকে জরিপে জনগণের নির্বাচন ভাবনা নিয়ে দিয়েছি, সে কারণে আলোচনার অধিকাংশ অংশ জুড়ে জরিপটা নিয়েই আলোচনাটা হবে। সেই জরিপে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে যে নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে 18.8% উত্তরদাতা পছন্দ কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ। 18.8% উত্তরদাতার পছন্দ কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ। চলতি বছরের মার্চের চেয়ে সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগের পক্ষে ভোট দিতে চাওয়া ব্যক্তিদের হার বেড়েছে প্রায় 5%। আর এর আগে সানেমের যে জরিপ ছিল সেখানে বলা হয়েছে যে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে 15.2% ভোট। এবং আজকের যে জরিপ সেখানে বলছে যে চলতি বছরের মার্চের চেয়ে সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগের ভোট দিতে চাওয়া ব্যক্তির হার বেড়েছে 5%। কেন? আপনি যে প্রসঙ্গটি বললেন যে আজকে আলোচনা অবশ্যই জরিপ নিয়ে হচ্ছে এবং হবে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু জরিপটার ব্যাপারে হচ্ছে কি, জরিপ একটা আসলে একটা উদ্যোগ, আপনার রাজনীতিটাকে পর্যবেক্ষণের একটা প্রয়াস আমরা বলতে পারি, একটা কিভাবে পর্যবেক্ষণ করা যাবে এবং মানুষের মনোভাবগুলো যেটা ভাই বললেন যে এক ধরনের বিজ্ঞানসম্মত উপায়ে তুলে আনবার চেষ্টা। তো মানুষের যে মনোভাবের যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে বুঝতে পারি, এবং এটা এই ধরনের প্রতিষ্ঠান ভিত্তিক জরিপ তাদের নানান রকম উদ্দেশ্য স্বার্থ থাকবে, স্বাভাবিক। স্বার্থ সবসময় যে নেতিবাচক তা নয়, ইতিবাচক স্বার্থও থাকে। আবার আমরা সাধারণ মানুষ হিসেবে, সাংবাদিক হিসেবে, আমরা রাজনীতি সংশ্লিষ্ট মনোভাবাপন্ন যারা আছি বিভিন্নভাবে, তারাও কিন্তু নানান রকমভাবে আমরা সারাক্ষণ জলের ভেতরের মাছের মতো আমরা বুঝতে পারি যে প্রতিক্রিয়াগুলো কি। এখানে যে বিষয়গুলো এসছে, আপনি দেখুন যে জামাতকে নানানভাবে কিন্তু আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে একদম প্রথম থেকেই। যেই ভাই বললেন 4% ভোট যে জামাত, এইখানে জরিপে দেখা যাচ্ছে 30%। এখন যদি এখানে একটি জরিপ হয়, আমরা এখানে 15-20 জন মানুষ উপস্থিত আছি, আপনি যদি জরিপ করেন, যদি জরিপের কাগজটা আপনার থাকে, আপনি জানবেন যে উনি কুদ্দুস সাহেব, উনি রহিম সাহেব, উনি আবুল বরকত সাহেব, কি করে, আপনি ওইভাবেই প্রশ্নপত্র সাজিয়ে একটা জরিপ করবেন, যেহেতু আপনি সবাইকে চেনেন। কাজে এই জরিপগুলো এবং এই নির্বাচনের আগে এই জরিপগুলোকে যদি দেখানো হয় যে জামাত 30%, 35%, এই বিষয়গুলো নিয়ে বোধহয় আরো ভাববার ব্যাপার আছে। আপনি হঠাৎ করে একটা সাম্প্রদায়িক রাজনীতি এত দূর এগিয়ে আসবে, এটা তো আমার কাছে যুক্তিসঙ্গত এবং বিশ্বাসযোগ্যই বলে মনে হয় না। এবং সেই জামাত অনেকটাই ছদ্মবেশী কৌশলী দল হিসেবে এখন দেখা যাচ্ছে। আপনি দেখুন, পিআর পদ্ধতি নিয়ে তারা কথা বলছে, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ দুটোই তারা দাবিতে, এবং 5 দফা দাবিতে তারা আন্দোলন শুরু করেছে। একদিকে তারা টেবিলে আছে, আলোচনার টেবিলে জাতীয় ঐক্যমত্য কমিশনে, আবার তারা আন্দোলন করছে। এটা কিন্তু এক ধরনের দ্বিচারিতা। আপনি যদি আন্দোলনেই থাকেন তাহলে আবার ওখানে কি নিয়ে কথা বলছেন? জাতীয় ঐক্যমত্য কমিশনে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আরও আরেকটু গভীরে গেলে আপনি দেখবেন ইসলামিক দলগুলোকে নিয়ে একটি জোট তৈরির চেষ্টা করছে জামাত। 7টি দল, খেলাফত সহ, সেই 7টি দলে কিন্তু আমরা বহুকাল ধরে শুনে আসছি ইসলামিক শাসন অর্থাৎ শরিয়া আইন তারা চায়।
যেই দল শরিয়া আইন এবং ইসলামিক শাসন চায় তারা আবার পিআর পদ্ধতিতে এই গণতান্ত্রিক আন্দোলনেও কি করে থাকে বা কিভাবে, তাহলে একটা তো পরিষ্কার করা দরকার। তার মানে আপনারা ক্ষমতায় গেলে অথবা আপনারা নির্বাচিত হলে কি শরিয়া আইন করবেন, সেটাও তো তাদের পরিষ্কার করা দরকার। তারা কিন্তু সেটাও পরিষ্কার করছে না। কাজে এখন দেখুন একটি বড় রকমের শূন্যতা তৈরি হচ্ছে। আওয়ামী লীগ, 14 দল, জাতীয় পার্টি এদেরকে কিন্তু নিষিদ্ধতার দাবিও জানাচ্ছে জামাত, তাদের 5 দফাতে আছে। বিশেষ করে 14 আওয়ামী লীগ তো অলরেডি কার্যক্রম নিষিদ্ধ, 14 দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার কথা তারা দাবি তুলেছে। হঠাৎ করে এই দাবি কেন? তাহলে তারা দোসর, ফ্যাসিবাদের দোসর। তাহলে জামাত কার দোসর ছিল? সেই প্রসঙ্গও তো আসবে, সেই প্রসঙ্গ কিন্তু শেষ হয়ে যায়নি। কাজেই এখন যদি আপনি এরকমভাবে কেঁচো খোঁড়া শুরু হয়, কেঁচো খুঁড়তে খুঁড়তে কিন্তু আর সাপ পর্যন্ত থাকবে না, ডাইনোসর বেরিয়ে আসবে। কাজেই আপনি এই জরিপের ভেতরের ফাঁকগুলো শুভঙ্করের ফাঁক বলে আমার মনে হচ্ছে। এইটা জামাতকে অন্যতম প্রধান দল হিসেবে তুলে আনবারই একটা চেষ্টা বলে মনে হচ্ছে। জামাত যদি 30% ভোটের এখন অধিকারী হয়ে থাকে, আবার আওয়ামী লীগ যদি 18% হয়ে থাকে, তাহলে বিএনপির ভোট 40-40 ছিল। বিএনপির সর্বশেষ যে দুটো গ্রাহ্য নির্বাচন, একটা হচ্ছে 2001 এবং 2009, এই দুটো নির্বাচনেই বিএনপি 40% ভোট পেয়েছে এবং আওয়ামী লীগও 40% ভোট পেয়েছে। আওয়ামী লীগ এই যে আপনার 24 জুলাই আগস্টের তারা যে গণহত্যায় অংশ নিয়েছে, সে নিশ্চয়ই তাদের ভোট কমেছে, ভোট তাদের কমেছে। বিএনপি যে এতদিন এত সংগ্রাম করলো, 16 বছর ধরে তারা নানান নির্যাতনের শিকার হলো, তাদের ভোট কি বাড়েনি? এবং আওয়ামী লীগ যদি অনুপস্থিত থাকে নির্বাচনে, সম্পূর্ণ অনুপস্থিত থাকে, তাহলে এই পুরো ভোট জামাত পেয়ে যাবে। এটা কি করে সম্ভব? এই জরিপে এটাও এসেছে, আমি ওটা বলছি আপনাকে। কিন্তু আমার যে প্রশ্নটা ছিল যে তারা যেটা বলছে যে চলতি বছরের মার্চের চেয়ে সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগের পক্ষে ভোট দিতে চাওয়া ব্যক্তির হার বেড়েছে, মানে আওয়ামী লীগের ভোট বেড়েছে। এটা আসলে দেখুন 68টা মিছিল হয়েছে গত কয়েকদিনে, 5 দিনে, ছাত্রলীগ আওয়ামী লীগের বের হচ্ছে। এটা তো হচ্ছে, চারপাশে মিছিলগুলো একটু বাড়ছে এবং এটার জন্য তো এই জরিপই যে বলতে হবে তা না। আসলে আপনি দেখুন যে আওয়ামী লীগ তো একটা দীর্ঘ 70 বছরের একটা রাজনৈতিক দল। এটা আপনার প্রজন্ম পরম্পরায় এই দলের সাথে পারিবারিকভাবে অনেকের সম্পর্ক। আপনি যেই নেতৃত্ব এই ধরনের কাজ করেছে গত 16 বছরে, তারা একক কর্তৃত্ব করেছে, স্বৈরাচারে আবির্ভূত হয়েছে, এই নেতারা যখন শাস্তির মধ্যে চলে যাবে, শাস্তির আওতায় যখন আসবে, একটা সময় তো নিশ্চয়ই আওয়ামী লীগ কোনো না কোনো ভাবে সামনে আসবে আবার। এটা তো অস্বীকার করার কিছু নাই যে আওয়ামী লীগকে যতই আপনি বলুন না কেন যে এই দলটাকে আর কেউ কোনোদিন উচ্চারণ করা যাবে না আওয়ামী লীগের, এটা কি আসলে বাস্তবসম্মত? আপনি কি আমাকে বা ওনাকে বাধ্য করতে পারেন যে না আপনি আর আওয়ামী লীগকে ভোট দিতে পারবেন না, হয় আপনাকে বিএনপিকে ভোট দিতে হবে, না হয় জামাতকে ভোট দিতে হবে? এটা কি হয় কখনো? এখন এই যে নির্বাচন আসছে, যে আসন্ন নির্বাচন, সেখানে এখনো বিচারের ব্যাপারটি শেষ হয়নি, আদৌ কোনো একটা পরিস্থিতি দাঁড়ায়নি। এমনকি আওয়ামী লীগের কোনো রকম আমরা অনুতপ্ত হওয়া, ক্ষমা প্রার্থনাও দেখছি না, বরং গায়ের জোর দেখতে পাচ্ছি। এটা কিন্তু মানুষকে বিরক্ত করছে। যেমনভাবে 5% ভোটের কথা বলা হচ্ছে বাড়ছে, তেমনভাবে কিন্তু আওয়ামী লীগের এই ধরনের আচরণ, এই ডিম নিয়ে দৌড়াদৌড়ি, আজে বাজে কথা, এই তাসনিম যারা একটি নারীকে যেভাবে অপমানিত করা হলো কথাবার্তা বলে, আক্তার সাহেবকে কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন অত্যন্ত সিনিয়র একজন রাজনীতিবিদকে যে ভাষায় আক্রমণ করা হলো, এগুলো কি মানুষ পছন্দ করছে নাকি? কাজেই এই পলাতক আওয়ামী লীগের প্রতি মানুষের এই ব্যারোমিটারের মতো কিন্তু রাজনীতির ব্যাপারটাই তো তাই, কখনো কারোর প্রতি এক ধরনের আনুকূল্য আসবে, বিশেষ করে যারা অত্যাচারিত হয় তাদের প্রতি কিন্তু মানুষের সহানুভূতি থাকে। পাভেল ভাই, যেই প্রসঙ্গটি এসেছে, যেহেতু জামাত এবং যেহেতু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রসঙ্গটা আসলো, সম্প্রতি একটি মহাসচিবের একটি ইন্টারভিউ দেয়া না দেয়া নিয়ে একটা ব্যাপক বিতর্ক চলছে। অনেকে এই প্রশ্নটা তুলছেন যে আসলে যেহেতু দলের তরফ থেকে বলা হচ্ছে যে তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, আবার কখনো বলা হচ্ছে যে এআই দিয়ে ইন্টারভিউটি সাজানো হয়েছে, তার সঙ্গে আমরা দেখেছি যে যেই রিপোর্টার এটা ইন্টারভিউটা ছাপানো হয়েছে তার সঙ্গে বিএনপির মহাসচিবের ছবিও রয়েছে। তো সেই ব্যক্তিটি কিভাবে একটি দলের সেক্রেটারি পর্যন্ত গিয়ে ইন্টারভিউটা করলো, এটি নিয়েও প্রশ্ন তুলছেন যে তাহলে কি তাকে কেউ সহযোগিতা করেছে? সেই এরকম প্রশ্ন হতেই পারে, কারণ ওটা এমন কোনো মানসম্পন্ন পত্রিকা প্রথম সারির বলবো না আমরা যে ভারতের
যেখানে আমাদের মহাসচিবের সাক্ষাৎকারকে এত বেশি প্রাধান্য দিয়ে ছাপবার বিষয় ছিল, সেটা একটা প্রশ্ন অবশ্যই আছে। তবে এখানে যে জিনিসটি আমি আনতে চাই যে এই ইন্টারভিউটাকে বিএনপি কেন বলছে যে এটা ঠিক বস্তুনিষ্ঠ নয় বা এটা তথ্য নির্ভর নয়, সেটার পেছনে কারণ হলো যে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধুমাত্র বর্ষিয়ান মানে নেতা তা বলবো না, উনি একজন ঋদ্ধ বিদগ্ধ একজন মানুষ, উনি রাজনীতি কম বোঝেন এটা বলবার কোনো সুযোগ বা কারণ নেই। তিনি রাজনীতির ক্ষেত্রে কোনো একটা সংখ্যা উল্লেখ করে একটা রাজনৈতিক দলের সাথে আসন বন্টনের বিষয়ে আলোচনা করবেন, এটি একটা বালখিল্যতার পর্যায়ে যায়। রাজনীতিতে পর্দার আড়ালে আলোচনা হতেই পারে রাজনীতির সমঝোতা হওয়া না হওয়া নিয়ে, কারণ রাজনীতির একটা প্রকাশ্য এবং একটা অপ্রকাশ্য দিক থাকে, যেটা মাহবুব নিজেও জানবেন। তো সুতরাং আমার মনে হয় না যে এই বিষয়টিকে ওনার মতন একজন মানুষের মুখ দিয়ে এরকম করে বেরিয়েছে যে ওরা ওই কয়টা আসন চেয়েছিল সেটা দেওয়া হয়নি বলে তারা পিআরের আন্দোলনে গেছে, এটা আমার মনে হয় যে খুব একটা বালখিল্যতা, এটা বস্তুনিষ্ঠতার সাথে এর কোনো সম্পর্ক নেই। আর যে কথাটা আসছিল এখানে, আমি মাহবুবের কথার সাথে একটু সুর মিলেই বলি যে সেটা হচ্ছে যে এই যে কতগুলো জিনিস একখানে যদি আমরা করবার চেষ্টা করি, যে জামাত একই সাথে আওয়ামী লীগের নিষিদ্ধের সাথে সাথে তারা কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধ করবার একটা দাবি তুলছেন। মানে হলো এটা যে তার রাজনৈতিক উত্থানের ক্ষেত্রে যে কটা সম্ভাব্য প্রতিবন্ধকতা আছে সেগুলোকে তারা সরিয়ে রাখতে চায়। অর্থাৎ প্রমাণিতভাবে রাজনীতিতে তারা একটি প্রতিপক্ষ দ্বিতীয় অবস্থানের জন্য জোর দাবিদার, এটা নিয়ে যেন কোনো রকম সংশয় কোথাও না থাকে, সেটিকে নিশ্চিত করবার জন্য এই প্রক্রিয়াগুলো হতে পারে। এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে জনমনে আসে। আর যে ব্যাপারটি গতকালকের ঘটনার সাথে ছিল, সেখানেও কিন্তু একটি খুবই উল্লেখযোগ্য বিষয় ছিল এটা, যে যেখানে উনি বলছিলেন যে একজনকে জামাতের নেতাকে যেখানে ঠিক পরিকল্পিতভাবে একদম সুরক্ষা দিয়ে সেখান থেকে নির্গমনের পথটা করে দেওয়া হলো, তার বিপরীতটা ঘটতো বিএনপির এবং এনসিপির নেতাকর্মীদের নেতৃত্বের সাথে। তাহলে কি ওই আমেরিকাতে বিএনপির কোনো নেতাকর্মী কোথাও কেউ ছিল না যে তারা ওখানে গিয়ে তারা অভ্যর্থনা জানাতে পারে? বিষয়টি হলো যে আমরা যতটুকু শুনেছি যে তাদেরকে একটা ভুল টার্মিনালের তথ্যটি দেওয়া হয়েছিল এবং সঠিক টার্মিনালের তথ্যটি জামাতের কাছে দেওয়া হয়েছে, যার ফলে বিএনপির নেতাকর্মীরা যে টার্মিনাল অপেক্ষা করছিলেন সেটা দিয়ে প্রধান উপদেষ্টা এবং তার অন্যান্য যারা উপদেষ্টা বর্গ ছিলেন তারা ওইখান দিয়ে বেরিয়ে গেছেন। প্রত্যেকে ধারণা করেছিলেন যে সেখান দিয়ে তারা আসবেন, কারণ আমরা এই সফরের ক্ষেত্রে একটা ব্যতিক্রমী জিনিস দেখেছিলাম যে সরকার প্রধান তার সাথে দেশের প্রধানতম রাজনৈতিক দলগুলোর নেতৃত্বকে তার সাথে জাতীয় পরিষদ আপনার জাতিসংঘের সাধারণ অধিবেশনে নিয়ে গেছেন, এবং বিমানের ভেতরে আমরা যে আন্তরিকতার দৃশ্যটা দেখেছিলাম সেখানে তাদের ক্ষেত্রে একই যাত্রায় পৃথক ফল কেন হবে? তাদের ঠিক অভ্যর্থনা জায়গাটি অন্য জায়গায় রেখে তাদেরকে অরক্ষিত একটা জায়গাতে, অপমানজনক জায়গাতে ফেলে দেওয়া, এটি আমার মনে হয় যে সেখানকার যারা কনসুলেটের সাথে যারা জড়িত ছিলেন বা আমাদের জাতিসংঘ মিশনের সাথে যারা জড়িয়েছে আছেন, তাদের এটি সাংঘাতিক রকম একটা অপেশাদারিত্বের প্রকাশ হয়েছে এবং দেশের ভাবমূর্তি বিনষ্ট করবার জন্য এমন একটা পটভূমি তারা রচনা করেছেন যাতে এই ঘটনাগুলো ঘটতে পারে। কারণ আমরা কিন্তু সবসময় দেখেছি যে বিদেশে যদি আওয়ামী লীগের সমর্থক থাকেন তাহলে সে জায়গায় বিএনপির সমর্থক কেউ নেই বা তারা কেউ মির্জা ফখরুল ইসলাম আলমকে অভ্যর্থনা বা শুভেচ্ছা জানাবার জন্য কোনো উপস্থিত থাকবেন না, এরকম কিন্তু হওয়ার কথা ছিল না। তো ফলে এই যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে যেগুলোতে আমরা দেখছি যে অনেকগুলো জায়গাতে গাফিলতি ছিল, অনেক জায়গায় আমরা দেখছি যে যে জিনিসটা যেমন করে হওয়ার কথা ছিল তেমন করে হয়নি, সেই ব্যাপারগুলো কিন্তু সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত। সরকার তো একটা ব্যাখ্যা দিয়েছে, সেই ব্যাখ্যা তো নিশ্চয়ই আপনি দেখেছেন। হ্যাঁ, সেই ব্যাখ্যার ভেতরে সুরক্ষার প্রশ্নটি কি উল্লেখ করেছেন তারা, যে তারা ওই জায়গাতে তারা এই ঘটনাটি যদি সত্যি সত্যি বলি তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে কি শুধুমাত্র এনসিপি কি শুধুমাত্র প্রতিপক্ষ হওয়ার কথা? এটা কি ডক্টর ইউনূস বা তার অন্যান্য উপদেষ্টারা হওয়ার কথা নয়? কারণ আমরা কিছুদিন আগে তো একজন উপদেষ্টা মাহফুজের উপরেও তো আমরা এইরকম ঘটনা ঘটতে দেখেছি, তো সেক্ষেত্রে অন্যান্যরা তো ওই জায়গা থেকে দায় মুক্তি পাওয়ার কোনো কারণ ছিল না। ফলে এই জায়গায় যত রকম ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে দেওয়া হোক, আমি মনে করি যে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যাদেরকে আমন্ত্রণ জানিয়ে তারা নিয়ে গেছেন তাদেরকে অন্যরকমভাবে নির্গমনের ব্যবস্থা করে দিয়ে তারা তাদের প্রতি সুবিচার করেননি এবং তাদেরকে একটা অনাকাঙ্ক্ষিত একটা অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি তারা করেছেন, কাজটা ঠিক হয়নি। জি, মাহবুব আজিজ ভাই, জরিপ নিয়ে জাস্ট আরেকটা প্রশ্ন করব, যে এই প্রশ্নটা আমার মানে সকাল থেকে মাথায় জরিপটা হওয়ার পর থেকে মাথায় ঘুরতেছিল, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে ভোটের দিক থেকে লাভবান হবে বিএনপি জামাত। সেই ক্ষেত্রে বিএনপিকে ভোট দিতে চেয়েছে 45.6% মানুষ, আর জামাতকে ভোট দিতে চেয়েছে 33.5% উত্তরদাতা। এটা কি বিশ্বাসযোগ্য? ওই তো যেটা আমরা তো আলাপ করলাম, আসলে এখানে বিশ্বাস অবিশ্বাসের চেয়েও যে পরিস্থিতিটা এমন হচ্ছে, যখন ধরেন জল ঘোলা হয়ে যদি যায় সেখানে যে যার মাছ তো ধরার চেষ্টা করবেই।
কাজেই আপনি এই যে ভাই যেই আলাপগুলো করলেন যে নিউ ইয়র্কে যেই ব্যাপারটা ঘটেছে, আমার কিন্তু আরেকটি প্রশ্ন আছে। আপনি দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন অত্যন্ত প্রাজ্ঞ রাজনীতিবিদ এবং যার এতখানি ডেডিকেশন গত 16 বছরে, তিনি কি করে আক্তার হোসেন এবং এই জামাতের সঙ্গে ওই এরকম একটা বহরে কেন যুক্ত হতে হবে? এটাও তো একটা প্রশ্ন। বিএনপি যদি নিজের ওজনটা কমিয়ে এই জায়গায় নিয়ে আসে, তাহলেও তো আসলে প্রশ্নগুলো করতেই হয়। এটা তো আসলে তাকে মানালোই না। আরো তো যেই লেভেলের তরুণ দুই একজন গেলেও হতো। যদি একটা সত্যিকারের নির্বাচন হয়, সেখানে যারা অত্যন্ত সম্ভাব্য গুরুত্বপূর্ণ নেতা হিসেবে, দেশ নেতা হিসেবে আবির্ভূত হওয়ার কথা, সেখানেই তো মির্জা ফখরুলের নাম আসবে। তো উনি কি করে এইরকম ভাবে, এবং যেভাবে উনাকে ওখানে, আপনি দেখেছেন নিশ্চয়ই ভিডিওটা, 5-7 জন 10 জন ভেলে যা খুশি তাই বলছে, এটা তো আসলে হয় না আসলে ব্যাপারটা। তো কাজেই বিএনপিকেও এই ব্যাপারগুলো বোঝা দরকার যে যেখানে যে কোনো কিছুতেই যদি এইভাবে অংশগ্রহণ করা হয়, তাহলে তো আসলে রাজনৈতিক শিষ্টাচার ভিতর থেকেই নষ্ট হয়ে যায়। আর আজকে যখন এইভাবে বলা হচ্ছে যে আমাদের জরিপ আছে, দেখুন এই যে 40% আওয়ামী লীগ যদি না থাকে, এই 40%-এর মধ্যে ভাগ হয়ে 30% ভোট জামাতে চলে যাবে। আপনি এরকম একটা জরিপ করলেই হলো? জামাতের অতীত, আওয়ামী লীগের অতীত আপনি মিলাবেন না। আপনি পাকিস্তান ভাঙলো কি করে? পাকিস্তান ভাঙলো, একটা ধর্মভিত্তিক দেশ ছিল, সেই দেশটা টেকেনি। শুধু ধর্ম দিয়ে একটা দেশ টেকে না, ভাষা ও সংস্কৃতি ভিন্ন ছিল। সেই জন্যই মুক্তিযুদ্ধ হইল, রক্তাক্ত মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধ হবার পরে মুক্তিযুদ্ধ জাত 4টি স্তম্ভ: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। এটা কিন্তু মুক্তিযুদ্ধের জাত আমাদের স্তম্ভ। যেই 72-এর সংবিধান, যেইটাকে নিয়ে এত কথা বলা হচ্ছে, কেন ওই সংবিধান থেকে সরে আসতে হবে? কারণ হচ্ছে ধর্মনিরপেক্ষতাকে সরাতে হবে। এই ধর্মনিরপেক্ষতা সরানোর পেছনে হাত বিএনপিরও আছে। প্রথম তারাই এই দরজা খুলে দেয়, পেন্ডোরার বাক্স খোলে, এবং তারপরে আওয়ামী লীগ সেটাকে তা দেয়। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা কওমি জননী হয়ে আবির্ভূত হন, এবং এই সকলের তা দিয়ে আজকে সাম্প্রদায়িক রাজনীতি এত বড় হয়ে উঠল। তো সাম্প্রদায়িক রাজনীতি কিন্তু একদম মুক্তিযুদ্ধের বিরোধী একটা অবস্থানে চলে যায়। আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের কোনো শক্তি থেকে থাকে, সেটা বিএনপিও কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কারণ আজকে দেখুন, বিএনপি কিন্তু সংবিধান রক্ষার কথা বলছে, 72-এর সংবিধানের কথাই কিন্তু তারা বলছে ঘুরিয়ে ফিরিয়ে। তারা কিন্তু প্রচলিত আমাদের যেই স্বাভাবিক সভ্যতা, ভব্যতা, আমাদের রাষ্ট্রটা এই পর্যন্ত এসেছে, অনেক চড়াই উতরাইয়ের পথ পেরিয়ে এখানে এসেছে। হঠাৎ করে একজন এসে কলমের খোঁচায় কিছুই হয়নি, এটা বাংলাদেশ 2.0 লিখে আমরা একদিক শুরু করে দেবো, এটা হয় না। ভুল ত্রুটি অনেক কিছুই আমাদের ছিল। আমাদের 80 দশকে 10 বছরের সংগ্রাম ছিল না? তখন একটা গণ অভ্যুত্থান হয়নি? সেই গণ অভ্যুত্থানের পরে আবার সেই গণ অভ্যুত্থান কেন হলো? কারণ রাজনীতিবিদরা তারা ক্ষমতা পেলে অসহিষ্ণু হয়ে ওঠেন। তারা মনে করেন এই ক্ষমতা চিরস্থায়ী। তারা জনগণের সামনে জবাবদিহিতা করতে চান না। আওয়ামী লীগ সেটা একেবারে সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়ে জবাবদিহিতা শূন্য করে ফেলেছিল নিজেকে। আপনার রাতের বেলা ভোট, আমি ডামি ভোট, কোনো কথা বলা যাবে না, এবং সব কিছু মিলিয়ে একটা লুটপাট, ক্ষমতাকে, আপনার রাজনীতিটাকে একটা মধুর চাকে পরিণত করেছিল। ওই জায়গা থেকে মানুষ যখন ঘন হয়ে এসেছে, কেন হয়ে এসেছে? তারা, মানুষ তাদের অধিকার চায়। এই অধিকার মানে হচ্ছে আপনি ভুলিয়ে ভালিয়ে বাংলাদেশ বিরোধী করে তুলবেন, মুক্তিযুদ্ধ বিরোধী করে তুলবেন, এটা হয় না। আমি গতকালকে একটি রিপোর্ট দেখলাম, 1 বছর ধরে পড়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো। এটা কিসের অপরাধ? কাদের অপরাধ এই মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো? যে ময়মনসিংহের শশী লজ, প্রায় 150 বছরের ভাস্কর্যটাকে কেন ভাঙা হলো? মুক্তিযুদ্ধ কি আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নাকি? এই যে দেশের যে মানুষগুলো মারা গেছে, 30 লক্ষ মানুষ নিয়েও কিন্তু দেখবেন কত হাসি তামাশা চলছে, অনেক রকম ক্যারিকেচার চলছে। এবং এই যে ক্যারিকেচার করা হচ্ছে, এই রক্তের প্রতি যে অবমাননা, এইটা কি আপনি মনে করেন যে একদম মানুষের মনে লাগছে না? কাজেই এই ভোটগুলো সব জামাতের কি করে চলে যায়? কাজেই যখন আপনি কোনো একটা কথা হয়, কথা উঠবে, এখন জামাত অনেক নিজেদেরকে পরিবর্তনের কথা বলছে। আপনি দেখুন ডাকসু এবং জাকসুতে নির্বাচনে বিজয়ী হবার পর চারদিকে এরকম একটা ব্যাপার ঘটেছে, অনেক বড় কিছু ঘটে গেছে, এবং তারা রায়ের বাজার বদ্ধভূমিতে গিয়েও কিন্তু মোনাজাত করেছেন। অবশ্যই ব্যাপারগুলো ইতিবাচক, কিন্তু তাদের স্পষ্ট করতে হবে তারা কি এগুলো বুঝে শুনে করছে কিনা। নারীর প্রশ্নেও তাদেরকে পরিষ্কার অবস্থান নিতে হবে। সবচেয়ে বড় কথা, ইসলামী আইন বা শরিয়া আইনের
ভবিষ্যৎ কি হবে বাংলাদেশে, মানে বাংলাদেশের ভবিষ্যৎ চেহারাটা কি, এই ব্যাপারে তাদের অবশ্যই স্পষ্টতা রাখতে হবে। না হলে এই রকম জোড়াতালি দিলে, সেই জোড়াতালি যদি আমরা আজকে আওয়ামী লীগের প্রশ্নেও দেই, জামাতের প্রশ্নেও দেই, এমনকি এনসিপির প্রশ্নে দেও, বিএনপির প্রশ্নে দেই, জোড়াতালি কিন্তু শেষ পর্যন্ত জোড়াতালি। কাজে আপনাকে স্পষ্ট হতে হবে, আপনাকে বিচারের আওতায় আনতে হবে যারা গুলি করেছে, যারা হত্যা করেছে আমাদের তরুণদেরকে 24শে জুলাই আগস্টে, অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু তাই বলে যারা সমর্থক তাদেরকেও আপনি ভোট দিতে বলবেন যে না এই দল বা ওই দল, এই দলে ভোট দিতে পারবেন না, এটা হয় না। জি, হ্যাঁ পাভেল ভাই, যেটি মাহবুব আজিজ ভাই বললেন যে বিএনপির মহাসচিবের আসলে এই ধরনের প্রোগ্রামে যাওয়াই উচিত হয়নি, তরুণদের মধ্যে থেকে কাউকে পাঠালে ভালো হতো। বিএনপি কি এই ঘটনাটি পর্যালোচনা করেছে কিনা, যে নিউ ইয়র্কের এই ঘটনাটি, এটি একটি দিক, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন আসছে যে আওয়ামী লীগের নিষিদ্ধের যখনই দাবি ওঠে তখনই বিএনপি বলে তারা কোনো দল নির্বাহী আদেশ নিষিদ্ধের পক্ষে না। এতে অনেকেই বলার চেষ্টা করেন যে আসলে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপি পেতে চায়, সেই কারণেই তারা নিষিদ্ধ চায়। এটা ঠিক এরকম না। আমি আপনার দ্বিতীয় প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগ বলে না, যখন এই জাতীয় পার্টির ক্ষেত্রে এরকম নিষিদ্ধের দাবি উঠেছে, বিএনপি কিন্তু পরিষ্কার বলেছে যে নির্বাহী আদেশে কোনো দলকে কখনো নিষিদ্ধ করা যায় না। একটা দলকে নিষিদ্ধ করবার জন্য প্রক্রিয়া দুটো। একটা হচ্ছে আপনি যদি সত্যিকার অর্থে আইনগতভাবে প্রমাণ করতে পারেন এই দলটি আমাদের বাংলাদেশের সংবিধানের বিপরীতে তার অবস্থান, এদেশের সাথে তার কোনো রকমভাবে তার নীতি আদর্শ যায় না, সেক্ষেত্রে আইন বা আদালত তাকে নিষিদ্ধ করতে পারে আইনগতভাবে, সেটা একটা প্রক্রিয়া রয়েছে। আর দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে রাজনৈতিকভাবে কাউকে বিসর্জন করে দেওয়া, তাকে পরিপূর্ণভাবে একবার নির্বাসিত করে দেওয়া। সেটা আমরা অতীতেও দেখেছি যে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল ছিল, মুসলিম লীগ বলে একটা রাজনৈতিক দল অস্তিত্ব ছিল, তারা নিঃশেষিত হয়ে গেছে শুধুমাত্র জনগণ তাদেরকে গ্রহণ করেনি বলে, কারণ তাদেরকে তো নিষিদ্ধ কেউ করেনি। তো সুতরাং এই দুই প্রক্রিয়ার বাইরে দিয়ে আমি যদি কাগজে কোনো একটা আদেশ দিয়ে যদি কোনো একটা দলকে নিষিদ্ধ করবার প্রক্রিয়াটাকে যদি শুরু করি, তাহলে বাংলাদেশকে শুধুমাত্র আমি আজকের প্রেক্ষাপটে কেন বিবেচনা করছি, সুদূর ভবিষ্যতেও যদি কখনো মনে হয় যে একটি কাগজের বা কলমের একটি খোঁচায় একটা দলকে নিষিদ্ধ করে দেওয়া যায়, এরকম একটা দৃষ্টান্ত রাজনীতির জন্য কখনো শুভকর নয়। বিএনপির যেহেতু দেশ পরিচালনার, রাষ্ট্র পরিচালনার অতীত অভিজ্ঞতা রয়েছে, ফলে বিএনপি এমন কোনো কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে চান না যে কাজের মধ্যে দিয়ে তার ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হতে পারে যে এরকম ঘটনার সাথে তার সম্পৃক্ততা ছিল। ফলে বিএনপি খুব সঙ্গতভাবে, যুক্তিসঙ্গতভাবে মনে করেন যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার ক্ষেত্রে নির্বাহী আদেশের সুযোগটাকে একদমই গ্রহণ করা উচিত না। এটা আদালত কিংবা জনগণের রায়ের মধ্যে দিয়ে এটি নিষ্পত্তি হওয়া দরকার, এর কোনো বিকল্প পদ্ধতি নেই। আর জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এই দলে সংযুক্ত করার যৌক্তিকতা বা অযৌক্তিকতা নিয়ে প্রশ্ন যদি ওঠে অনেকটা, হয়তো এটা বলতে পারবেন যে আমন্ত্রণ তো সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তো সরকারের পক্ষ থেকে যখন জানানো হয়েছে তখন হয়তো প্রধান উপদেষ্টা এটি চেয়েছেন যে তার যে সফর সঙ্গী সেটি গুরুত্ববহ হোক, দৃষ্টিনন্দন হোক, সবার কাছে গ্রহণযোগ্য হোক, যে এটা একটা সার্বজনীনতা রয়েছে। তো সেই বিবেচনাতে বিএনপি সবসময় প্রগতির কথা বলেছে, বিএনপি সবসময় সকল ক্ষেত্রেই এই সরকারকে সহযোগিতার কথা বলেছে, জনগণের এবং প্রত্যাশা পূরণের প্রত্যাশার সাথে থাকবার চেষ্টা করেছে। সেই সুবিবেচনা থেকে এই কাজটি যদি হয়ে থাকে তাহলে এর মধ্যে অপরাধ আমি তেমন কিছু দেখি না। তবে হ্যাঁ, এটা তো একটা প্রক্রিয়াগতভাবে অনেকে হয়তো বলতে পারেন যে কার সঙ্গে যাবেন আর কার সঙ্গে যাবেন না। তো ফলে আমরা এটাকে সহজ করতে চাই এইভাবে যে এটা যদি বলি আমরা যে তারুণ্যের সাথে প্রবীণের যে মেলবন্ধনের একটা জায়গা সূচিত হয়েছে, সেখান থেকে অনেক কিছু শিখবার রয়েছে। ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের মতন এরকম একজন প্রাজ্ঞ এবং সত্যিকার অর্থে নিপাট ভদ্রলোক জাতের একজন রাজনীতিবিদকে যখন অন্যরা যখন কাছে থেকে দেখবেন, তখন তাদেরকে লক্ষ্য করে যে সমস্ত কটূক্তিগুলো ইতিপূর্বে ওই সমস্ত দলের পক্ষ থেকে কখনো কখনো করা হয়েছে, তারা হয়তো অন্তত শিষ্টাচারের এই অংশে নিজেদেরকে হয়তো সংশোধিত করতে পারবেন যে না, এটা বোধহয় তাদের করা উচিত হয়নি। ফলে আমার মনে হয় যে খুব কাছে থেকে একটা প্রাজ্ঞ রাজনীতিবিদকে দেখবার সুযোগ যদি তরুণ এনসিপি নেতৃত্বের অথবা যারা অন্য যারা আছেন আর কি, যারা জামায়াতে ইসলামের যারা আছেন, তারও কিন্তু একটা ইন্টারাকশন করার সুযোগ থাকে। ফলে রাজনীতিতে বিএনপি সবসময় অংশীদারিত্বের, সবারই অংশজনের ব্যাপার এবং জাতীয় ঐক্যমতের কথা সবসময় বলে। তো ফলে এই জায়গাতে বিএনপি সঙ্গতভাবে যেটা চিন্তা করেছে যে এর ভেতর থেকে যদি কোনো রকমভাবে আমাদের সংহতি এবং রাষ্ট্রের বা জাতীয় চেতনায় যদি সবার একটা ঐক্যের প্রতিফলন যদি হয়, তাহলে সেখানে এই সংযোজনটা তাদের কাছে খুব বেশি অস্বাভাবিক মনে হয়নি। জি, মাহবুব আজিজ ভাই, এর আগের অংশে একটি বিষয় নিয়ে পাভেল ভাইকে প্রশ্ন করেছিলাম, বিএনপির মহাসচিবের যে ইন্টারভিউ দেয়া না দেয়া নিয়ে যেই ঘটনাগুলো ঘটলো,
এবং নানা রকম বক্তব্যই বিএনপির তরফ থেকে এসেছে। প্রথমে বলা হলো যে বক্তব্যটিকে মানে তার সাক্ষাৎকারকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। পরে আবার তিনি বললেন যে তিনি সাক্ষাৎকারই দেননি। আবার বলা হলো যে এই সাক্ষাৎকারটি এআই দিয়ে করা করা। হয়েছে। তো এই বিষয়টাকে বিএনপি তরফ থেকে মানে হ্যান্ডেল করতে কি পারলো না, বা যদি এটাও এই ক্ষেত্রেও আমার মনে হয় যে ওই এই বিদেশ সফর নিয়ে যেমন হলো ব্যাপারটা, বিএনপি একদম তাদের যে ওজন সেই ওজনের সঙ্গে যেভাবে যায়নি, এই সাক্ষাৎকারটাও বিএনপির মতো একটি দলের মহাসচিবের নামে এরকমভাবে যাচ্ছে। আসলে এই কথাগুলো তো মির্জা ফখরুল সাহেব তো এই প্রথম সাক্ষাৎকার দেননি, সেটা যে কোনোভাবেই হোক। এর আগে সারা জীবনই তো তার কথাবার্তা, তার উচ্চারণের এবং শব্দের সঙ্গে তো আমরা পরিচিত, যে উনি কীভাবে কথা বলেন বা কী বলতে পারেন। এই সব কথাবার্তা তো ওনার সঙ্গে যায় না। যে উনি কেন বলবেন যে জামাত যেখানে আবার রীতিমতো প্রধান বিরোধী দলই না, তার জামাত তো এখন শাসন ক্ষমতায় চেয়ে বসছে স্বাভাবিকভাবে। তারা তো আপনি জরিপ কি বলছে, দ্বিতীয় বৃহত্তম রাজনীতি, তারা কেন 30টা আসন নিয়ে তারা সমঝোতা করবে? তারা তো বলবে আমরা 150 আসন চাইব। পরিস্থিতি যেদিকে যাচ্ছে কাজে যে, এবং আওয়ামী লীগ না থাকলে আসলে বড় দল কোথায়? এবং আপনি দেখুন সরকারের যেই কাজগুলো, যদি তারা ভাই যেমন বললেন যে আসলে অনেক দূরে দেখতে হয় রাজনীতিতে, সরকার কোন পরিসংখ্যানের ভিত্তিতে এই 3টি প্রধান দল নির্বাচন করছেন? আপনি দেখুন, বিএনপির পক্ষে কথা বলবার অজস্র যুক্তি আছে। 2001 এবং 2009 সালের নির্বাচন দুটিই তো বলে যে 40% মানুষের ভোট তারা পেয়েছে, কাজেই তারা প্রধান উপদেষ্টা যখনই বৈঠক করছেন বিএনপি তো থাকবেই। দ্বিতীয় দলটি হিসেবে জামাত কি করে থাকে? তারা কত % ভোট পেয়েছে গত দুটো রাজ্য নির্বাচনে বা যে কোনো নির্বাচনে? তাহলে 3 বা 4% ভোট যদি একটি, তাহলে হয় নট জাতীয় পার্টি। আপনি কোন যুক্তিতে জাতীয় পার্টিকে সরকার নিজেই দায়িত্ব নিয়ে বাতিল করে দিচ্ছে? 3 নাম্বার এনসিপি কি করে? নিবন্ধনই পায়নি যেই দলটি, সেই দলটি বিএনপির সাথে একই নিঃশ্বাসে উচ্চারিত হচ্ছে। এনসিপির কৃতিত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। এই দলের যারা আছে তারা কাজ করে 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, কিন্তু তাদেরকে তো সময় দিতে হবে। তারা তাদের দলটিকে গুছিয়ে রাজপথ থেকে যেভাবে তারা টেবিল পর্যন্ত আসবে, সেই চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আসতে দেন তাদেরকে। আপনি যদি জোর করে বড় করতে চান তাহলে তো সেটা ভেঙে পড়বে। আপনি দেখুন বাংলাদেশে বাম রাজনীতি বলে যে একটি বিষয় আছে, সরকার কি এটা মানে? বাম রাজনীতির কতদিনের ঐতিহ্য? এই বাম রাজনীতি বাংলাদেশের সমাজ সংস্কৃতির জন্য কি অবদান রেখেছে? বাংলাদেশ তৈরির পেছনে তাদের ভূমিকাটা কি? সরকার সেটা গ্রাহ্য করে আদৌ? আপনি যদি মনে করেন ঠিক আছে বামের কোনো ভোট নাই, একেবারে ভোট নাই, সেটা কি একেবারেই গণার মধ্যেই পড়ে না? আপনার শিক্ষিত মানুষ যদি ধরেন, আপনি উদাহরণ হিসেবে যদি বলেন, বাংলাদেশে তো প্রচুর পত্রপত্রিকা, তাই না? দৈনিক পত্রিকা। আপনি ডেইলি স্টারের প্রচার সংখ্যা কিন্তু 1 বা 2তে কিন্তু নয়, অনেক নিচের দিকে যে প্রচার সংখ্যায় ধরুন, কিন্তু ডেইলি স্টারের প্রভাব, ডেইলি স্টারকে একটা নিউজের যে গুরুত্ব, সেটা কিন্তু আপনারা সকলেই মানবেন। তার মানে কি, একটি পত্রিকা গণমাধ্যম কারা পড়ছে সেটার উপরে ভিত্তি করে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কাজে এই বাম রাজনীতির যে দলগুলোকে কারা সমর্থন করছে সেই হিসেবে কিন্তু বাম রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখুন যে প্রথম দিন থেকে 5ই আগস্টে, প্রথম মেই সেনাবাহিনীর প্রধান বললেন যে জামাত, এবং তারপরে ডক্টর ইউনূস যখন বললেন জামাত, তারপরে যখন এখন কথাবার্তা হয় প্রধান উপদেষ্টার সাথে, প্রথমে 3 দলের বৈঠক হয়, তারপরে অন্যদের 29 দলের সাথে আর 27 দলের সাথে বৈঠক হয়, সেখানেও জামাত, বিএনপি, জামাত, এনসিপি। বাম দল নেই কেন? বাম যে এতগুলো দল, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বাংলাদেশের যে বিবর্তন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, এই বিষয়গুলোকে এই সরকার একেবারেই গুরুত্ব দিতে চায় না, বরং নতুন একটা ন্যারেটিভ তৈরি করতে চায়, যেই ন্যারেটিভের সাথে আমাদের মুক্তিযুদ্ধ এবং ঐতিহ্যের সম্পর্ক। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, 1 মিনিট সময় আছে। পাভেল ভাই, আপনাকে দিয়ে শেষ করব আলোচনা। আজকে এনসিপির একজন নেতা সার্জিস আলম তিনি বলেছেন যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। আপনি এতদিন ধরে রাজনীতি পর্যবেক্ষণ করছেন, দেখছেন, আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগের চ্যাপ্টার? আসলে আমাদের কারো মুখের কথাতে কেউ ক্লোজ হয় না, কেউ ওপেন হয় না। এই যে পরিসংখ্যানের কথা যেটাই বলি না কেন, সেটার ভেতরে কতটুকু
সূক্ষ্মতা রয়েছে বা স্থূলতা রয়েছে সেই বিবেচনা যদি নাও করি, তারা তো প্রত্যেকেই আওয়ামী লীগকে তো একটা অংশ দিচ্ছেন, একটা জায়গা দিচ্ছেন। তো ফলে সেই পরিসংখ্যানে সেই অংশটা হয়তো তাদের রাজনৈতিক দলের তুলনায় যে খুব যে বেশি অসম্মানজনক জায়গায় আছে এটা বলবার কোনো সুযোগ নেই। ফলে কাউকে ক্লোজ বা ওপেন করে দেওয়া ঠিক না। তবে হ্যাঁ, এই আমরা যে আওয়ামী লীগকে দেখেছি, বিগত 17 বছরে যে আওয়ামী লীগটি দেখেছি, সেই আওয়ামী লীগ নিঃশেষিত হয়েছে, এটা অবশ্যই বলতে হবে। কারণ সেই আওয়ামী লীগকে নিশ্চয়ই একটা মুক্ত বুদ্ধির যে আওয়ামী লীগ যিনি সমর্থন করেন, তিনি নিশ্চয়ই ওই আওয়ামী লীগের পুনর্জন্ম চাইবেন না। তার কাছে বা বাংলাদেশের মানুষের কাছে সেই আওয়ামী লীগ একটা দুঃস্বপ্ন। আমরা সেই আওয়ামী লীগকে পুনর্জীবন হতে কখনো দেখতে চাই না। জি, সবাইকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।